ঘণ্টাখানেকের হট্টমেলা নয়, আমার আপনার রায় নিয়ে খাপ পঞ্চায়েত নয়। সন্ধ্যে 7টা মানেই করা সত্যি কথা যা হজম করতে সময় লাগে। যুদ্ধ হোক বা দুর্নীতি, অপরাধ বা চিটিংবাজি, ঘুরিয়ে নাক দেখাই না আমি, যখন তখন রং বদলাই। আমি স্বর্ণালী, প্রশ্ন করি সোজাসুজি। নমস্কার, দেখছি রিপাবলিক বাংলা, সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি সোজাসুজি স্বর্ণালী। অনেক ছোটবেলায় পড়া, যদিও সেই সময়টা অনেক আগের, তখন দেশ ভাগ হচ্ছে। তেলের শিশি ভাঙলো বলে কুকুর পরে রাগ করো, তোমরা যেসব ধেরে খোকা ভারত ভেঙে ভাগ করো, তার বেলা। সময় গড়িয়ে গেছে অনেক, দেশ ভাগাভাগি হয়ে গেছে, ধর্মের নিরিখে এপার ওপার ভাগ হয়ে গেছে। কিন্তু এখনো পর্যন্ত যে সমস্ত ধেরে খোকা বা কুকুরা ইচ্ছাকৃতভাবে বিভিন্ন মঞ্চ থেকে ধর্মীয় সুরসুরি দিয়ে রাজনৈতিকভাবে সচেতনভাবে ধর্মীয় মেরুকরণের চেষ্টা করেন, ভোট ব্যাংকে তোল্লাই দেওয়ার চেষ্টা করেন, ভোট ব্যাংকের মন জোগানোর চেষ্টা করেন এবং ভাবেন যে সেই পালে হাওয়া দিয়ে বোধহয় বাড়তি কিছু ভোট নিজের দিকে টেনে আনা যাবে, তারা কারা? আর কেনই বা স্বাধীনতার এতগুলো বছর বাদেও নির্দিষ্ট সম্প্রদায়কে শুধুমাত্র ভোট ব্যাংক হিসেবে দেখা হবে? আর কতদিন? এক এক করে অনেক কিছু উঠে গেছে, অনেক কিছু নতুন নতুন আসছে, অনেক আইন কানুনের পরিবর্তন হচ্ছে, ইস্যু বদলে গেছে। গোটা রাজ্যে যেখানে চাল চোর, ডাল চোর, ছাদ চোর, চাকরি চোরদের দাপাদাপি, সেখানে ভোট এলেই এই ভোট ব্যাংকের তাস কেন প্রয়োজনীয় হয়ে ওঠে? কেন? প্রতিবার একই জিনিস। কিন্তু এবার বোধহয় সংখ্যালঘুর একটা বড় অংশ বলতে শুরু করেছে, বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান। আর সেই জন্য বিগত নির্বাচন থেকে শুরু করে একটু একটু করে ধাপে ধাপে যেন সেই ভোট ব্যাংক আর ভোট ব্যাংক থাকছে না। বড় কষ্ট। ভোট ব্যাংক আর ভোট ব্যাংক থাকছে না, ফিক্সড ডিপোজিট আর ফিক্সড ডিপোজিট থাকছে না, সুদে আসলে ফিক্সড ডিপোজিট, সুদে আসলে ভোট ব্যাংক ভেঙে চুরে গুটি গুটি পায় পায় এখন রোজগারের আনাগোনার হিসেব কষছে। কি হবে তাহলে? ভীষণ বিপদ সামাল দেবে কি করে রাজ্যের শাসক দল? কারণ সামাল দেওয়ার আগে যদি চোখে চোখ রেখে প্রশ্ন করা হয়, আপনি বলুন, চাকরি যাদের চুরে গেছে তাদের মধ্যে সংখ্যালঘু ভাই বোনেরা নেই? বাড়ির ছাদ, মাথার ছাদ যাদের চুরি গেছে তাদের মধ্যে সংখ্যালঘু ভাই বোনেরা নেই? আবাসের টাকা যারা পায়নি তাদের মধ্যে সংখ্যালঘু ভাই বোনেরা নেই? যারা ভোট দেওয়ার পরও সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়েছে, বাড়ির সামনে রাস্তাঘাট পর্যন্ত ঠিক হয়নি, তাদের মধ্যে সংখ্যালঘু ভাই বোনেরা নেই? যারা এ রাজ্যে কাজ না পেয়ে ভিন রাজ্যে যাচ্ছে পরিযায়ী শ্রমিক হয়ে, তাদের মধ্যে সংখ্যালঘু ভাই বোনেরা নেই? তখন কোথায় যায় সংখ্যালঘুদের ভাই বোনেদের প্রতি এত এত ভালোবাসা, এত আগলে রাখা, এত ভয় পাওয়ানো, এত রাতের ঘুম কেড়ে যাওয়ার মতো চিন্তা? কোথায় যায় শাসকের? প্রশ্নগুলো চোখে চোখ রেখে শুধুমাত্র বাংলার মানুষ করছে না, শুধুমাত্র আমি স্বর্ণালী করছি না, এখন সংখ্যালঘু মানুষও করছে। একটু জেলার দিকে যান, যে সমস্ত সরকারি হাসপাতালের তথৈবচ অবস্থা। আমরা বলি বাঘে গরুতে এক ঘাটে জল খাচ্ছে, আর সেখানে ছাগলে মানুষে এক বেডে গা ঘেঁষাঘেঁষি করে রয়েছে। সেখানে বুঝি সংখ্যালঘু মানুষরা ভাই বোনেরা নেই? চোখের সামনে, আমার চোখের সামনে দুদিন আগে গিয়েছিলাম বাঁকুড়ার সুপার স্পেশালিটি হাসপাতালে। যখন মানুষের সঙ্গে কথা বলতে জানতে পারা যাচ্ছে 10 জনের মধ্যে 4 জন যারা সংখ্যালঘু মানুষজন একইভাবে সুরে সুর মিলিয়ে বলছে এখানে ডাক্তার আসে না, সরকারের কোনো পরিষেবা নেই, শুধুমাত্র বিল্ডিংটুকু রয়েছে, সেটাও কিনা কেন্দ্রের প্রকল্পের টাকায়। ডাক্তার যখন চিকিৎসা করে তখন কি বেঁচে বেঁচে চিকিৎসা করে? এই বুঝতে পারি না। কল জলের সমস্যা যখন হয় তখন কি বেঁচে বেঁচে সংখ্যালঘু ভাই বোনদের জন্য হয়? তাহলে কেন প্রতিবার ভোটের আগে উন্নয়ন চলে যায় পেছনের সারিতে, সমস্ত স্ত্রী সাথী ভান্ডার চলে যায় পেছনের সারিতে, আর সামনের সারিতে চলে আসে হয় সন্ত্রাস, হুমকি, আর না হয় সব থেকে সহজ যে তাসটা খেলা, তা হচ্ছে সাম্প্রদায়িক হিংসা, বিভাজন,
সেই বিভাজনের তাস, বিভাজনের বিষ। রাস্তাঘাটে পোস্টার বলুন বা রাজনৈতিক দলগুলোর ম্যানিফেস্টো, ভোট এলেই কিছু কিছু শব্দবন্ধ সেগুলোর ব্যবহার প্রয়োগ কয়েক গুণ বেড়ে যায়। যেমন ধরুন, আপনাকে ঘর বানিয়ে দেব আমরা, আপনার বাড়ির সামনে পানীয় জলের কল বসিয়ে দেব আমরা। এমন ভাব করে প্রচার করে যেন চাকরি, কল, জল, রাস্তা সব হাতের মুঠোয়, ম্যাজিক হবে, একটা ভোট যেতে হবে, সঙ্গে সঙ্গে সবকিছু হয়ে যাবে, শুধু দেওয়ার অপেক্ষা। এবার তো নতুন কথা শুনতে পেয়েছি আমরা, এই আবাসের টাকা 100 দিনের কাজ নাকি 1 মিনিটের ব্যাপার। মমতা বন্দ্যোপাধ্যায় বলছিলেন, আগের দিন শুনছিলাম, খুব সম্ভবত বাঁকুড়ায়, বলছিলেন নির্বাচনী বিধি লাগু হয়ে যাওয়ার জন্য নাকি দিতে পারছেন না। যদি এই 1 মিনিটে কতগুলো বছর রয়েছে, কতগুলো মাস রয়েছে, এই প্রশ্ন করলে উত্তর পাবো কিনা আমি জানি না। কিন্তু ভুরি ভুরি প্রতিশ্রুতি থাকে, প্রতিশ্রুতি দেওয়ার জন্য শাসক দল মুখিয়ে থাকে। একদম প্রতিশ্রুতির ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস হচ্ছে ক্লাসের ফার্স্ট বয়, কিন্তু বারবারই তো একই কায়দা খাটেন। ওই যে কিছুক্ষণ আগে বলছিলাম, বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান, বারবার তো ধান খাওয়া যাবে না। আর তাই প্রতিশ্রুতির পাশাপাশি তৃণমূলের ঝুলিতে রয়েছে ভয় দেখিয়ে ভোট করানো। আপনাকে খুব বেশি দূর যেতে হবে না, আজ ঈদের মঞ্চ থেকে বিভাজনের রাজনীতি করে গেল রাজ্যের শাসক দল। রাজ্যে সংখ্যালঘুদের বরাবরই ভোট ব্যাংক ভাবেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল, তার সরকার। একটা গোটা সম্প্রদায় হয়ে গিয়েছে এই মুহূর্তে শুধুমাত্র ভোট ব্যাংক। এবং কত সহজে মমতা বন্দ্যোপাধ্যায় ভাবেন, মাথার উপর একটু কাপড় টেনে রাখলে, নির্দিষ্ট দিনে সেই মতো কোনো ছবি পোস্ট করলে, যদিও একা নন তিনি, তার দেখানো পথে মহাজ্ঞানী মহাজন যে পথে করে গমন, সে পথের ধ্বজা ধরে আরও সব একটু একটু করে একই রকমের ফটোশ্যুট করেন। যেরকম দেখলাম প্রচারের ময়দানে রচনা বন্দ্যোপাধ্যায়, তিনিও মাথা ঢেকে ওড়না পরে ইফতার পার্টিতে যোগদান করেছেন। বিভিন্ন সময় আসল নিয়ম, আসল বিধি, আসল যে ত্যাগ ভক্তি, যা রিচুয়াল, সেখান থেকে শত সহস্র দূরে থেকে সবাই নাকি রোজা করেন, সবাই নাকি সেই সময় উপস্থিত হয়ে যাবেন। এখন তো নির্দিষ্ট সম্প্রদায়ের সংখ্যালঘু ভাই বোনেরাও বলছেন যে আমাদের এই ভণ্ডামির দরকার নেই। বলুন চাকরিটা পাবো কিনা, বলুন দুর্নীতি বন্ধ হবে কিনা, বলুন চুরি বন্ধ হবে কিনা, পয়েন্টে আসুন। পয়েন্ট তো নেই কোনো। যে অভিযোগ দীর্ঘদিন ধরে করে আসছে, অর্থাৎ এই ভোট ব্যাংক রাজনীতি, ভোট ব্যাংকে সুরসুরি দেওয়া, কাজের বেলা কাজী, কাজ ফুরলেই পাজি, অর্থাৎ তারপর কাজ ফুরলেই সব ভোভা ফাঁপা। ভোট মিটলে প্রতিশ্রুতির কথা বোধহয় ভুলে যাওয়া হয়, শুধুমাত্র কিছু ভাতা ফাতা দেওয়া অবধি ঠিক আছে। তাই প্রথমে প্রতিশ্রুতি, আর তাতে কাজ না হলে মিষ্টি মিষ্টি ভাষায় ভয় দেখিয়ে ভোট আদায় করা। ভয় পাও, ভয় পাও, ভোটে হেরে গেলে, তৃণমূল কংগ্রেস হেরে গেলে এই চলে যাবে, তৃণমূল কংগ্রেস হেরে গেলে ওইটা কেড়ে নেওয়া হবে, তৃণমূল কংগ্রেস হেরে গেলে এইটা বন্ধ হয়ে যাবে। কদিন আগে শুনছিলাম সিএ চালু হলে নাকি লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে। আরে সিএ তো হচ্ছে গোটা দেশের জন্য, আর লক্ষ্মীর ভান্ডার তো রাজ্যের হাতে। তাহলে সিএ এর সঙ্গে লক্ষ্মীর ভান্ডারের কি সম্পর্ক আজ পর্যন্ত কেউ বুঝে উঠতে পারেনি। বিয়ে করতে পারবেন না, এই করতে পারবেন না। ইউসিসি যার ড্রাফটে এখনো পর্যন্ত কোনো দলের হাতে নেই, তা নিয়েও আকাশ কুসুম কল্পনা। এবং সেটা কোথায়? স্থান কাল পাত্র বুঝে, অর্থাৎ নির্দিষ্ট দিনে যখন দেখা যাচ্ছে ঈদের মঞ্চ রয়েছে, সেখানে সমস্ত সংখ্যালঘু ভাই বোনেরা রয়েছেন, ঠিক সেই সময় সংখ্যালঘু তাস। এবং এটা একবার দুবার নয়, বারবার। এটাই যেন পরম্পরা হয়ে গেছে, এটাই যেন ইউএসপি হয়ে গেছে। কিভাবে দিনের পর দিন কখনো প্রতিশ্রুতি দিয়ে, কখনো ভয়ের পরিবেশ তৈরি করে সংখ্যালঘুদের উদ্দেশ্যে বার্তা দিয়ে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারই এক ঝলক দেখাবো শুরুতে, আর তারপর শুরু করব আজকের প্রশ্নোত্তর। মানুষের মধ্যে বর্ণ বৈষম্য করা, বর্ণ বৈষম্যকে আমি মানি না। সংখ্যালঘু ছেলে মেয়েদের জন্য আমি কিন্তু একটা বড় টেক্সটাইল হাব তৈরি করেছি মেটিয়াবুরুজে। टाइम में आप चुन चुन के मुस्लिम लीडर को फोन करते हैं और करके बोलता है क्या चाहिए। আমাদের কি উচিত? তাদের পড়াশোনা তৈরি করে দেওয়া, নাকি একটা উল্পোকা কামড়ালেও এজেন্সি পাঠিয়ে দিয়ে তাদের গ্রেফতার করে নেওয়া? মনে রাখবেন,
দিদি আছে, আপনার কোনো নিরাপত্তা কেউ কেড়ে নেবে না, আপনার অধিকার কেউ কেড়ে নেবে না। আপনাদের জীবনের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের, তার কারণ আমরা থাকতে আপনাদের কেউ কোনো রকম অত্যাচার করতে পারবে না। প্রশ্ন হচ্ছে এই ভাগাভাগিটা কেন, কিসের জন্য, কাদের উদ্দেশ্যে, কিরকম বার্তা? রাজনীতি হবে, ভোট হবে উন্নয়নের নিরিখে, আর বিরোধীদের ভোট হবে যারা শাসক দল তাদের দুর্নীতির নিরিখে। যা তারা করতে পারেনি তাই তারা এসে করবে তার নিরিখে। এটাই তো স্বাভাবিক, এটাই তো গণতন্ত্র। কেন্দ্রের ক্ষেত্রেও তাই, রাজ্যের ক্ষেত্রেও তাই। যারা রুলিং পার্টি তারা বলবে তারা কি কি করে গেছে, কি কি উন্নয়নের কাজ করেছে, কি কি প্রকল্প করেছে, কত চাকরি দিয়েছে, কি কি করতে পেরেছে তারা ক্ষমতায় এসে। আর যারা বিরোধী, কেন্দ্রের ক্ষেত্রেও যা রাজ্যের ক্ষেত্রেও তাই, তারা এসে বলবে যে কেন্দ্রে বা রাজ্যে যারা নির্বাচিত সরকার, যে কোনো ভোটের ক্ষেত্রে একই ফর্মুলা, কারণ গণতন্ত্রের ফর্মুলা এটা, যে যা যা তারা করতে পারেনি নির্বাচিত শাসক দল তাই তাই আমরা এসে করতে পারি। দুর্নীতি হোক বা মিথ্যে প্রতিশ্রুতি হোক। কিন্তু এটা কোন ভোট, এটা কোন নির্বাচনী প্রচার, যে প্রচারে শুধুমাত্র বেছে বেছে ধর্মীয় সুরসুরি দেওয়া হয় এবং সারাক্ষণ ধরে না এখানে প্রকল্পের কথা বলা হয়, না উন্নয়নের কথা বলা হয়, না দুর্নীতির কথা বলা হয়, না শাস্তির কথা বলা হয়, না দুর্নীতি রোধ অর্থাৎ দুর্নীতি বন্ধ করার কোনো প্রতিশ্রুতি দেওয়া হয়। একবারও শুনতে পাইনি। যদি আপনারা শুনতে পান প্লিজ আমাকে পাঠাবেন, আমার নাম্বার যাচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার নিচে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে পাঠাবেন, দরকার হলে ভিডিওর ক্লিপ তুলে পাঠাবেন যে এমন কোথাও কোনো বাইট নির্বাচনী প্রচারে এমন কোনো বক্তব্য পেয়েছেন কি যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমি কথা দিচ্ছি তৃণমূল কংগ্রেসের আমলে আর কোথাও কোনো চুরি হবে না, আমি কথা দিচ্ছি যাবতীয় কেন্দ্র তদন্তের জন্য আমি প্রস্তুত, আমি কথা দিচ্ছি আমার রাজ্যে আর চাকরি চুরি, ডাল চুরি, রেশন চুরি, তেল চুরি, রাস্তা চুরি, ছাদ চুরি এগুলো আর হবে না, আমি কথা দিচ্ছি এই যাবতীয় দুর্নীতির সঙ্গে যারা যারা জড়িত তাদেরকে খুঁজে বার করে কঠিন পদক্ষেপ নেব। শুনতে পেয়েছেন কখনো এই ধরনের প্রতিশ্রুতি? আমি তো শুনতে পাইনি, বরং উল্টো জিনিস। কখনো প্রকল্পের দেদার ফিরিস্তি, আর সে তাতে কাজ না হলে ভয় দেখানো, আর তাতেও কাজ না হলে খুব সুন্দরভাবে সুচতুর উপায় ধর্মীয় সুরসুরি। আচ্ছা, 22শে জানুয়ারি যখন রাম মন্দির উদ্বোধন হলো সারা পৃথিবী ভারতের সঙ্গে উৎসবে সামিল হয়েছিল, মনে আছে তো? 500 বছর পর রামলালা ফিরছেন অযোধ্যায়, এবং সেখানে কোনো এমন নয় কি সেখানে কোনো রাজনৈতিক প্রচার চলছে, সেই মঞ্চেও হয়নি কোনো। কিন্তু যে মমতা বন্দ্যোপাধ্যায় কথায় কথায় বলেন যে উৎসব সবার, সেই মমতা বন্দ্যোপাধ্যায় বারবার রাম মন্দিরকে নিয়ে রাজনীতি করে গেছেন। যেখানে দেশের প্রায় প্রতিটি রাজ্যের মুখ্যমন্ত্রীরা হাজির হয়েছিলেন, সেখানে আমন্ত্রণের পরেও যাননি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, অথচ তিনি আজ রেড রোডে দাঁড়িয়ে বলছেন যে তিনি কোনো ঈদই মিস করেন না। রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্য সবার, প্রতিটা ধর্মের, আমাদের দেশের সংবিধান বলছে সবার সবকিছু যে কোনো রকম নিজেদের রিচুয়াল পালন করার অধিকার রয়েছে, তাহলে বেছে বেছে এই ধরনের ধর্মীয় সুশ্রী দেওয়ার মানেটা কি? তিনি রেড রোডে ঈদের মঞ্চ থেকে হোক কিংবা ইফতারে হোক বিভিন্ন সময়তে এক ধরনের বার্তা, রাম মন্দির প্রসঙ্গে অন্য বার্তা, এগুলোকে ধর্মীয় বিভাজন বলবো নাকি সম্প্রীতির বার্তা বলবো? আজও তাই হলো। ঈদের মঞ্চ থেকে মাথায় সাদা কাপড় ঢেকে কি বার্তা দিলেন শোনাবো, এবং এর পাশাপাশি এর আগে আরও একবার যখন রাম মন্দির নিয়ে কথা হচ্ছিল সেই সময় বা কি বার্তা ছিল দেখাবো। रेड रोड का नमाज हम जिंदगी में कभी मिस नहीं करेंगे कि आप लोगों का मिलने का हमको जो मौका मिलता है इसको हम सोचता है ये अल्लाह का मेहरबानी है, ये अल्लाह का कामयाबी होने के लिए अल्लाह का दुआ है। কালকে আমায় জিজ্ঞেস করছিল রাম মন্দির নিয়ে আপনার কি বক্তব্য, যেন আর কোনো কাজ নেই, একটাই কাজ আপনারা করছেন, করুন না, কে আপত্তি করেছে? আপনারা কোর্টের আন্ডারে করছেন, ইলেকশনের আগে একটা গিমিক শো করবেন বলে। সেদিন রাম মন্দিরটা ছিল ইলেকশনের আগে গিমিক শো, যদিও রাম মন্দিরের মঞ্চ থেকে তার প্রাঙ্গণ থেকে কোনো রকম রাজনৈতিক বা বিভাজনের বার্তা আমরা শুনতে পাইনি, কেউ শুনতে পাইনি।
কিন্তু তিনি ঈদের অনুষ্ঠান একটাও মিস করেন না, এবং সেই অনুষ্ঠানের মঞ্চে গিয়ে শুধুমাত্র ভালো কথা বললেও হয়, নির্দিষ্ট বার্তা স্পষ্ট করে দিলেন। এবং সেই বার্তার মধ্যে কি রয়েছে? ছত্রে ছত্রে রয়েছে বিভাজনের রাজনীতি। কি সংজ্ঞায়ের? এটা কি ভোট পেতে সংখ্যালঘু তোষণ বা ধর্মীয় বিভাজনের রাজনীতি নয়? এটা কি ভোটের জন্য সংখ্যালঘু ভোট ব্যাংককে হাতিয়ার করা নয়? তো এই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই তোষণের রাজনীতি তো আজকের নয়, ক্ষমতা আসার পর থেকে চলছে। বিরোধীরা বারবার অভিযোগ করেছেন, এবং বিরোধীদের বারবার অভিযোগের পরে একসময় ধৈর্যচ্যুতি ঘটেছে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই 2019 সালে 2019-এ তিনি নিজের মুখে স্বীকার করে নিয়েছেন সে কথা, যে গরু দুধ দেয় তার নাকি লাথিও সহ্য করা উচিত। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য, অর্থাৎ 2019 থেকে 2024 5 বছর পেরিয়ে গিয়েছে, কিন্তু সেই বক্তব্যে কি ভীষণ রকম অনর, সেটা আজও ফিরে তাকালে সেই বক্তব্য শুনলে বোঝা যায় যে কোনো সময় 1 ইঞ্চি জায়গা পেলেও এই মেরুকরণ, এই বিভাজনের রাজনীতি থেকে সরে আসে না রাজ্যের শাসক দল। দেখুন, আমি কিন্তু ইফতারে যাচ্ছি, আপনারাও আসবেন। আমি তো মুসলিমদের তোষণ করি, 100 বার যাবো। যে গরু দুধ দেয় তার লাথি খাওয়া উচিত। আমি কিন্তু ইফতারে যাচ্ছি, আপনারাও আসবেন। আমি তো মুসলিমদের তোষণ করি, 100 বার যাবো। যে গরু দুধ দেয় তার লাথি খাওয়া উচিত। आप चुन चुन के मुस्लिम लीडर को फोन करते हैं और करके बोलता है क्या चाहिए। हम बोला कुछ नहीं चाहिए। অনেকের মধ্যে প্রশ্ন আছে, এনআরসি হবে কিনা, সিএ হবে কিনা, আবার ইউনিফর্ম সিভিল কোড নিয়ে আসছে। আমরা মানবো না, গায়ের জোরে মানবো না, গায়ের জোরে মানবো না, গায়ের জোরে মানবো না। বিকুল आप रहे कुल कुल, हम रहेगा कुल कुल। उसको दारुणा फासाद का चक्रांत हम नहीं करने देंगे। আপনারা শান্তিতে থাকবেন, আপনারা স্বস্তিতে থাকবেন। আপনাদের জীবনের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের। তার কারণ আমরা থাকতে আপনাদের কেউ কোনো রকম অত্যাচার করতে পারবে না। সত্যি সত্যি কেন এর প্রয়োজনীয়তা পড়ে, কেন এর প্রয়োজনীয়তা পড়ছে, এবং রোজই যে প্রশ্ন আমি করি, কম বেশি এভরিডে রোজ এই প্রশ্ন করি, সত্যি যদি এত স্ত্রী, এত সাথী, এত ভান্ডার থাকতো, যদি এত উন্নয়নের জোয়ার রাজ্য জুড়ে বয়ে চলেছে, যদি বয়ে যেত রাজ্যের প্রান্ত থেকে ও প্রান্তে, তাহলে সত্যি সত্যি ভোটের আগে এই ধর্মীয় সুরসুরি দেওয়ার দরকার কেন পড়তো? এই বিভাজনের রাজনীতির দরকার কেন পড়তো? কখনো হুমকি, কখনো সন্ত্রাস, কখনো ভয় দেখানো, সেগুলোর দরকার কেন পড়তো? উত্তর আরও একবার খুঁজবো। আজকে এই মুহূর্তে আমাদের সঙ্গে ডিবেটে যারা রয়েছেন তাদের সঙ্গে এক এক করে আলাপ করে নেব। রয়েছেন স্টুডিওতে উপস্থিত রয়েছেন বিজেপি মুখপাত্র শতরূপা, রয়েছেন অভিনেতা অরিত্র দত্ত বণিক, রয়েছেন রাজনৈতিক কর্মী অনিন্দ্য সিনহা রয়, এবং রয়েছেন আইনজীবী শামীম আহমেদ। এর বাইরেও আমাদের সঙ্গে রয়েছেন শিক্ষাবিদ কাজী মাসুম আক্তার। প্রত্যেকেই স্বাগত রিপাবলিক বাংলা এবং সোজাসুজি স্বর্ণালীতে। আমি প্রথমে শুরু করবো আজকে অনিন্দ্য সিনহা রয়কে দিয়ে। অনিন্দ্যবাবু, কি বলবেন, মানে এটা কি সত্যি সত্যি আজকে রাজনীতির মঞ্চ বলে মনে হয়েছে আপনার? আপনি যে বলছিলেন যে ধর্মীয় সুরসুরি দিয়েছে, এটা আপনাকে কে বললো? এটা আপনি নিজে বলছেন। ওখানকার যারা ছিলেন তারা কি কেউ এই বক্তব্য করেছে যে ধর্মীয় সুরসুরি দিয়েছে, বা অন্য কোনো ধর্মের লোকেরা আপনাদের কাছে বা কোনো জায়গায় কি কোনো অভিযোগ করেছে যে উনি ধর্মীয় সুরসুরি দিয়েছেন? এর পারসেপশন তো আপনারা মনে করছেন, রিপাবলিক বাংলা মনে করছে ধর্মীয় সুরসুরি দিয়েছে। সেটা আপনি কি মনে করছেন? একদমই না। সম্প্রীতির কথা বলেছেন, মানুষের কথা বলেছেন। কিরকম সম্প্রীতি? সমস্ত রকমের। আমরা এক হয়ে থাকবো। উনি বলেছেন আমরা এক হয়ে থাকবো। আমরা মানে যে কোনো সম্প্রদায়ের লোক, পশ্চিমবঙ্গের মানুষ, আমরা একত্রিত হয়ে থাকবো। আমরা চাইছি বাইরে থেকে যদি কোনো বহিরাগত শক্তি জোর করে কোনো লোককে, এই জন্য বলছেন যে আপনারা বিয়ে করতে পারবেন না, আপনাদের, এটা কাদেরকে বলছেন? বিয়ে করতে পারবেন না মানে? উনি তো বলছেন
আপনি মনে করছেন আমি আবার আপনাকে বলছি উনি যে নাগরিকত্ব দেবে না, বিয়ে করতে পারবেন না, কাদেরকে বলছেন তাহলে? নাগরিকত্ব দেবেন না মানে আমি আপনার ধর্ম চলে যাবে। আমি আপনাকে একটা কথা বলছি। আরে বলুন এগুলো কাকে বলছেন? আরে এগুলো কি ধরনের সম্প্রীতির কথা বলুন না? আপনার ধর্ম চলে যাবে, ইউসিসি হলে বিয়ে করতে পারবেন না, আপনার নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে, এটা কি ধরনের সম্প্রীতির বার্তা বলুন এবং কাদের জন্য বার্তা বলুন? নাগরিকত্ব নিয়ে যদি কথা বলেন তাহলে আমার প্রথম প্রশ্ন হচ্ছে শান্তনু ঠাকুর উনি কি এই দেশের নাগরিক নন? যদি নাগরিক না হন তাহলে উনি মন্ত্রী কি করে? আমার প্রশ্ন এক। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাটা বারবার বলেছেন, প্রথমে সিএ কথা বলা হচ্ছে, তারপর এনআরসি কথা। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা নয়, পার্লামেন্টে দাঁড়িয়ে অমিত শাহজি স্পষ্ট কথা বলেছেন। আপনাদের কাছে বাইক নাও থাকতে পারেন বা খুঁজলে আপনি পেয়ে যাবেন ইউটিউবে, স্পষ্ট বলেছে প্রথমে সিএ হবে তারপর এনআরসি হবে। যারা বিভাজনের কথা বলে, আমরা তো বিভাজনের কথা বলি না, আমরা একত্রিত থাকার কথা বলি। না আমি তো এটা জানতে পারছি একত্রিত হওয়ার কথার নমুনাটা কেমন। আমি তো আজকে এটা তো শোনালাম, আরো একবার শুনবো একত্রিত হওয়ার নমুনা। এক সেকেন্ড, যদি পিসিআর কাছে থাকে আরেকবার বাইটটা প্লে করতে বলবো। আমাকে কিছুক্ষণ আগে সায়ন বলছিল যে বাইটের কথা, একবার প্লিজ প্লে করতে বলবো যে কিরকম শুনি যে এই ধরনের মঞ্চ থেকে বা বিভিন্ন সময়তে। কিছুক্ষণ আগে শোনাচ্ছিলাম, উনি বলছিলেন যে গরু দুধ দেয় তার লাথি সহ্য করতে হবে। মানে গরু দুধ কোনটা বোঝা মুশকিল, কাদের উনি দুধের গাই ভাবেন সেটাও বোঝা মুশকিল, কারণ প্রশ্ন করলেই সবাই নাকি সম্প্রীতির কথা মাথায় চলে আসে। কি ধরনের সম্প্রীতি জানা নেই আমার। ভোটের ময়দানে ঠিক উৎসব দেখে বেছে বেছে ভয় দেখানো, এই করানো, কাদেরকে ভাবছেন, কি ভাবছেন একবার শোনাবো। যে সম্প্রীতির বার্তা বলছেন অনিন্দ্য সিনহা রয় প্রত্যেক ক্ষেত্রে, সেটা সম্প্রীতির বার্তা কিভাবে একবার শোনাবো প্লিজ পিসিআর। একটা কথা জেনে রাখুন, আর একটা বিল পাস করিয়ে নিয়েছে কিনা কে জানে। যা ইচ্ছে করে তো 147 জন এমপিকে বাদ দিয়ে ইউনিফর্ম সিভিল কোড অভিন্ন দেওয়ান। আপনারা জানেন হিন্দুদের মধ্যেও অনেক সাবকাস্ট আছে। হিন্দুদের মধ্যে যেমন ব্রাহ্মণ আছে, কায়স্থ আছে, সংখ্যালঘুদের মুসলিমদের বিয়ের সিস্টেম অন্য। এটার মানে হচ্ছে আপনার নিজের ধর্ম বলে কিছু থাকবে না। বিজেপি কান ধরে তুলবে আর কান ধরে মুলবে আর বলবে যাও সব জেল মে চলা যাও, শুধু মোদিবাবু একা বাইরে থাকবেন আর সবাই জেলে থাকবে। আমরা বলি নতুন পার্লামেন্ট যেটা বানিয়েছো এখন থেকে ওটাকে জেলে ভরে দাও, তাহলে আর তোমাকে হুঙ্কার দিতে হবে না। সম্প্রীতি আছে এর মধ্যে। যেখানে বলা হচ্ছে সিএ নিয়ে কথা বলা হচ্ছে এবং এনআরসি নিয়ে কথা হচ্ছে, সে তার যদি বিরোধিতা করা হয় সেটা কি আপনি সম্প্রীতির কথা মনে করেন না? আরে আজকে ঈদের মঞ্চ থেকে কি বলছেন? কয়েকদিন আগে বললেন ভোটের সময় বলবো সবাইকে শান্ত থাকতে, কোনো দাঙ্গা বাঁধাবেন না। আপনার মনে হচ্ছে প্রতিদিন বলা হচ্ছে এগুলো। আপনার মনে হচ্ছে ঈদের একটা মঞ্চ থেকে ধর্মীয় সুশ্রুতি দেওয়া হচ্ছে না, আপনার মনে হচ্ছে। এছাড়া আপনি আরো তো অনেক বাকিদের কি মনে হচ্ছে শুনি। ঈদের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রীর বার্তাটা যদি আজকে আরো একবার শোনানো যায়, সমস্ত গেস্ট অতিথিরা উপস্থিত রয়েছেন, তাহলে আরো একবার শুনি, আমি বাকিদের কাছে আসবো। এটা কি ধরনের বার্তা ঈদের মঞ্চ থেকে আজ? আচ্ছা রেডি আছে পিসিআর? মানুষের মধ্যে বর্ণ বৈষম্য করা, বর্ণ বৈষম্যকে আমি মানি না। সংখ্যালঘু ছেলে মেয়েদের জন্য আমি কিন্তু একটা বড় টেক্সটাইল হাব তৈরি করেছি মেটিয়াবুরুজে। टाइम में आप चुन चुन के मुस्लिम लीडर को फोन करते हैं और करके बोलता है क्या चाहिए। আমাদের কি উচিত তাদের? आप चुन चुन के मुस्लिम लीडर को फोन करते हैं और करके बोलता है क्या चाहिए। हम बोला कुछ नहीं चाहिए। অনেকের মধ্যে প্রশ্ন আছে এনআরসি হবে কিনা, সিএ হবে কিনা, আবার ইউনিফর্ম সিভিল কোড ইউনিফর্ম সিভিল কোড নিয়ে আসছে। আমরা মানব না, গায়ের জোরে মানব না, গায়ের জোরে মানব না, গায়ের জোরে মানব না। बिल्कुल आप रहे कुल कुल, हम रहेगा कुल कुल। उसको दारुण फसाद का चक्रांत हम नहीं करने देंगे। আপনারা শান্তিতে থাকবেন, আপনারা স্বস্তিতে থাকবেন, আপনাদের জীবনের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের। তার কারণ আমরা থাকতে আপনাদের কেউ কোনো রকম অত্যাচার করতে পারবে না।
আমি একই করে আসবো দুজনের কাছে, এখানে অরিত্র রয়েছেন এবং একই সঙ্গে শামীম আহমেদও রয়েছেন, যে এর মধ্যে সত্যি সত্যি কি মনে হচ্ছে সম্প্রীতির বার্তা পাওয়া যাচ্ছে শামীমদা? না, আমি প্রথমেই যেটা বলবো যে রাজনীতির ভাষাটা বদলে গেছে। আমাদের দেশ স্বাধীন হওয়ার পরে যে রাজনৈতিক লড়াইয়ের পরে যে রাজনৈতিক ডকুমেন্ট বলি আমরা আমাদের সংবিধানকে, এই সংবিধানে যে রাজনীতির কথা বলি, সেই রাজনীতির কথা বলার মতো লোক আজকের দিনে রাজনীতিতে নেই। যারা কেন্দ্র সরকারে আছে, যারা রাজ্য সরকারে আছে, তারা চাইছে যে একে ভয় দেখাক, আর যারা মাইনরিটি কমিটি যারা আছে তারা সেই ভয় পেয়ে যে কোনো একটা দিকের পক্ষ নেই। এই ভয় দেখানো আর তার আরেকজনের দিকে দিয়ে সহানুভূতি দেখানো, যে সাহস দেখানো, প্রোটেকশন দেওয়ার বার্তা দেওয়া, যেটা আজকে মমতা ব্যানার্জি যেটা বলার চেষ্টা করেছে, বুঝলাম যেটা, এইটা নিজেদের বোঝাপড়া। আসলে এই লড়াইটা যদি ওরা করতে থাকে তাহলে সাধারণ মানুষের যে লড়াই, যে অধিকার আমরা দীর্ঘ লড়াইয়ের পরে সংবিধানের মাধ্যমে পেয়েছি, সেই অধিকার থেকে সাধারণ মানুষকে বঞ্চিত করে রাখা যাবে। রুজি রুটির লড়াই, সেই লড়াইয়ে কেউ কথা বলে না। মানুষের খাদ্য বস্ত্র বাসস্থান যেটা বেসিক রাইটস, সেই রাইটসের কথা কেউ বলে না। শুধুমাত্র দুই ধর্মের একে গালাগাল দেবে, মানে কেউ বলছে জয় শ্রীরাম, জয় শ্রীরাম কোনো রাজনৈতিক স্লোগান হতে পারে না বলছে, আবার এও বলছে যখন একটা দেশের সেকুলার কান্ট্রি, সেই সেকুলার কান্ট্রিতে সব ধর্মের মানুষ জয় শ্রীরাম স্লোগান দেবে, এটা হতে পারে না। সব ধর্মের মানুষ দেয় না, যার ধর্মের সেই দেয়। থেকে স্লোগান দেওয়া হচ্ছে জয় শ্রীরাম, সেই রাজনৈতিক দল এবং সেই স্লোগান দিয়ে তারা ক্ষমতায় আসতে চাইছে। ফলে আরেকজন ইমাম ভাতা দিচ্ছে। আমরা নিজে আমি মনে করতে পারি, আমার মনে আছে যেমন ভাবে যেমন আমরা বুঝতে পারলাম না শামীমদা, বুঝতে পারলাম না, মানে জয় শ্রীরাম স্লোগানটা আপনি এর মধ্যে কোথায় পেলেন? জয় শ্রীরাম স্লোগানটা পাচ্ছে এই কারণে, একজন জয় শ্রীরাম স্লোগান দিতে যখন অস্ত্র শস্ত্র নিয়ে রাস্তা মিছিল করতে বেরোচ্ছে, তখন আরেকটা গ্রুপ সেখানে সাহস দেখাচ্ছে যে না, আপনার ভয়ের কারণ নেই, আপনি নিশ্চিন্তে থাকেন, আমরা আছি। মিছিল করতে বেরিয়েছে আপনারা আর নিজেরাই দেখেছেন হাওড়ায় সেখানে বন্দুক নিয়ে বেরিয়ে পড়েছে। কোথায় বেরিয়ে পড়েছে? হাওড়ায় ঢাল তলোয়ার সেটা নিয়ে হাইকোর্টে জয় শ্রীরাম স্লোগান দিতে দিতে বন্দুক নিয়ে বেরিয়ে পড়েছে হাওড়ায়। কবে হয়েছে এটা? জয় শ্রীরামটা কোনোদিন কোনো রাজনৈতিক স্লোগান হতে পারে না। রাজনৈতিক স্লোগান হতে পারে, এটা হিন্দু ধর্মের স্লোগান, আমরা গর্ব করে বলি, এটা রাজনৈতিক স্লোগান নয়। হিন্দু ধর্মের স্লোগান যেটা তুলছে, যে জিগিরটা রয়েছে, যেমন হর হর মহাদেব, যেমন জয় মা দুর্গা, তেমন জয় শ্রীরাম, সেটাই হচ্ছে না না এটা কি ধরনের? ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করুন। আরে ভালো করে আপনি বলছি তো আপনাকে, আপনি বলুন যে আপনি বলুন আমাকে, শুনুন, সেকুলার কান্ট্রি হয় দেশভাগ হয়নি, সেকুলার কান্ট্রি হয় দেশভাগ হয়নি, হিন্দু ধর্ম সেকুলার কান্ট্রি হয় দেশভাগ হয়নি। আর সবচেয়ে যেন জয় শ্রীরাম স্লোগান বলে আপনি কোথায় দেখলেন বিভাজনের কথা বলা হয়েছে? আপনি আমাকে একটা উদাহরণ দিন না। কোনো রাজনীতির মঞ্চ থেকে যখন কোন ভোটটা হয় জয় শ্রীরাম আপনারা শুনুন, আপনারা ইন্ডি জোটের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে অঙ্গ সাপোর্ট করছেন, এটা জেনেও যে ধর্মীয় সুশ্রী দেওয়া হচ্ছে, ধর্মীয় সুশ্রী দেওয়া হচ্ছে। রাজনীতি যদি করতে হয়, বস্ত্রের রাজনীতি করা হোক, বাসস্থানের রাজনীতি করা হোক, সেই রাজনীতি কে করছে? আপনার দিদি করেছেন? না এক সেকেন্ড, মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন ধর্ম বস্ত্রের রাজনীতি? আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে ডিফেন্ড করতে আসিনি, আমি বলছি যে মমতা বন্দ্যোপাধ্যায় যা করছে মোদিও তাই করছে, একই জিনিস করছে। আর মাঝখানে এই যে 60% যারা মাইনরিটি, আদিবাসী বলুন, দলিত বলুন, মুসলিম বলুন, আপনাদের কম্পালশন রয়েছে, শুনুন না, আপনাদের কম্পালশন রয়েছে, আপনাদের এক সেকেন্ড আসছি শামীমদা, আপনাদের কম্পালশন রয়েছে, বুঝতে পারছি, মমতা বন্দ্যোপাধ্যায়কে সাপোর্ট করতে হবে। সেই কারণে ঈদের মঞ্চ থেকে এমন না ঈদের মঞ্চে এমন বক্তব্যকে আপনি ডিফেন্ড করছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যকে আপনি ডিফেন্ড করছেন, আপনি এখানে জয় শ্রীরাম স্লোগান হট করে আলটপকা নিয়ে চলে এলেন, আপনাদের বক্তব্য তো শুনে দিচ্ছি, আপনাদের মতো আপনাদের মতো এটাকে হিপোক্রেসি বলে শামীমদা, এটাকে হিপোক্রেসি বলে, আপনি বলছেন হিপোক্রেসি বলে। আমি কাসেম সিদ্দিকী, শুনুন, শামীম আহমেদের বক্তব্য শুনলাম, আমি জানি না এটাকে হিপোক্রেসি, আপনারা কি বলবেন, আমার কাছে হিপোক্রেসি মনে হয়েছে। আপনার কাছে হিপোক্রেসি মনে হতে পারে কারণ আপনি এখানে বসে আমি বলছি আপনাকে, আমি এখানে বসে আপনি তো অন্য সাপোর্ট করছেন, আপনি সাপোর্ট করছেন, আপনি বলুন, আমি বলছি আপনাদের
বাকিদের বক্তব্য আমি শুনিয়ে দিচ্ছি। আমি বলছি কাসেম সিদ্দিকী এক সেকেন্ড, আমি বলছি কাসেম সিদ্দিকীর আমাদের বক্তব্য বক্তব্য খুব ক্লিয়ার। এক সেকেন্ড, কাসেম সিদ্দিকীর বক্তব্য একবার শোনাও পিসিআর শোনাও। জয় শ্রীরাম স্লোগানে কেউ বিভাজনের রাজনীতি করেনি, করলে দেখান আমাকে ধর্মীয় মঞ্চ থেকে, দেখান আমাকে, তাহলে দেখান প্রুফ নিয়ে বলুন, চালাও কাসেম সিদ্দিকী চালাও। আমাদেরকে মুখ্যমন্ত্রী মুসলমানদের একটা ভয় দেখিয়ে রেখেছে যে আমাকে ভোট দাও নাহলে বিজেপি চলে আসবে, আমাকে ভোট দাও আজান বন্ধ করে দেবে, আমাকে ভোট দাও নামাজ বন্ধ হয়ে যাবে, আমাকে ভোট দাও তোমরা কুরবানি করতে পারবে না, আমাকে ভোট দাও তোমরা ঈদের দিনে নামাজ পড়তে পারবে না। তাহলে ইউপিতে যে যোগী আছে বিজেপি আছে, মহারাষ্ট্রে বিজেপি আছে, আসামে ত্রিপুরায় বিজেপি আছে, ওখানে কি আজান বন্ধ হয়ে গেছে, ও নামাজ বন্ধ হয়ে গেছে, কুরবানি বন্ধ হয়ে গেছে, মাদ্রাসা বন্ধ হয়ে গেছে? কে বন্ধ করেছে? সবাই আরামসে আছে। আমি তো আসামে যাই, আমি তো ত্রিপুরায় যাই, আমি মেঘালয় যাই, ওখানে তো ডান্সে সব চলছে, কোনো অসুবিধা নেই তো। আর ভয় দেখাতে পারবে না। শামীম আহমেদের মতো শিক্ষিত লোকজন নয়, কিন্তু প্রান্তিক যারা, যে সংখ্যালঘুদের আলাদা করে টার্গেট করে সাধারণত কোট আনকোট দুধেল গায়ে এই ভাষা প্রয়োগ করেছেন, তাদের বক্তব্য হচ্ছে যে তারা আর এই টোপে পড়বে না, কারণ তারা দেখে নিয়েছে অন্যান্য রাজ্য বিজেপি শাসিত, সেখানে শুধুমাত্র ভয়ের রাজনীতি করা হচ্ছে, ভয়ের রাজনীতি করা হচ্ছে। কিন্তু আপনি বললেন না পরিচ্ছন্ন রাজনীতিতে, আপনি বলতে পারলেন না যে জয় শ্রীরাম স্লোগান দিয়ে কোথায় বিভাজনের রাজনীতি করা হয়েছে। আমি আপনাকে আজকের ছবি দেখিয়ে দেবো, আপনার কাছে প্রমাণ আছে কিনা আমি জানি না আপনার কাছে প্রমাণ আছে কিনা, আমার কাছে প্রমাণ আছে। আমি আজকে আপনাকে ছবি দেখিয়ে দেবো, তার আগে আমি একবার আসছি কাজী মাসুম আক্তারের কাছে, কাজী মাসুম আক্তারের কাছে আসবো। কাজী মাসুম আক্তার, বারবার এর আগেও আপনার সঙ্গে কথা হয়েছে, আরেকবার কথা হচ্ছে, ধর্মীয় মঞ্চ থেকে সাম্প্রদায়িক সুরসুরি দিয়ে বিভাজনের রাজনীতি, যখন কথা হওয়া উচিত উন্নয়ন নিয়ে, একজন গণতন্ত্রের ক্ষেত্রে একটা শাসক দল সে বলবে আমি কি কি উন্নয়ন করেছি, আরো কি কি করতে পারি, স্বাভাবিক যেটা। আর বিরোধীরা কি বলবেন, কেন্দ্রে হোক বা রাজ্যে, তারা বলবেন যে যারা নির্বাচিত শাসক দল তারা কি করতে পারলেন না, তারা এসে কি করবেন, তাদের ক্ষেত্রে কি দুর্নীতি হয়েছে, তারা এসে কি আটকাবেন। এটা তো সাধারণ বিষয়। উন্নয়ন নিয়ে দুর্নীতি নিয়ে হওয়া কথা রাজনৈতিক প্রচার, সেখানে ধর্মীয় সুরসুরি ভয় দেখানো, সেগুলো কোত্থেকে আসছে? কাজী মাসুম আক্তার। প্রথমে আমি সবাইকে ঈদের শুভেচ্ছা জানাই। আমি সোনালীকে বলি, 3 দিন 4 দিন আগে তোমার এই শোতে আমি কিছু কথা বলেছিলাম, মাননীয় সব বিষয়ে দূরদর্শী, ভালো লাগছে। আমিও তার অনুপ্রেরণায় কিছু দূরদর্শিতা দেখিয়েছিলাম তোমার চ্যানেলে, বলেছিলাম আজ রেড রোডে মাননীয় কি বিভাজনের কথা বলবে, কিভাবে আতঙ্ক ছড়াবে, বলে দিয়েছিলাম। ঠিক মিলে গেল, 2023-এ তাই করেছে, 2022-এ তাই করেছে, এবং উনি আজকে বললে বারে বারে রেড রোডে আসবে এবং এমনটাই করে যাবে। আমি একটা কথা পরিষ্কার করে বলি, ইসলামের পরিষ্কার লেখা আছে, একটু ধর্মটা জানতে হবে। যে সারা মাস রোজা রাখলো না, আমার পবিত্র ঈদের জমায়েতে তার কোনো স্থান নেই। অর্থাৎ একটা মুসলমান এই যদি রোজা না রাখে তার জন্য নিষেধাজ্ঞা রয়েছে ওখানে যাওয়া। মাননীয় মনে 1 মাস রোজা রেখেছিলেন, তাই তিনি গিয়েছেন। ধর্মটা খুব ভালো বোঝে। আমার বলতে খারাপ লাগছে, আজকে এই রেড রোডের অনুষ্ঠানে কারা ছিল? এখানে মূলত একজনের নামে রাষ্ট্রদ্রোহী তার অভিযোগ আছে, এমন একজন বাঙালি ছিল। বাকি প্রায় সকলেই অবাঙালি মুসলমান। ওই রেড রোডে মূলত অবাঙালি মুসলমানরা যায়, মূলত। তার মানে পশ্চিমবঙ্গে 5% অবাঙালি মুসলমানদের গুরুত্ব মাননীয়ের কাছে খুব দরকার, খুব বেশি। আগেও দেখেছি এমএলএ মন্ত্রীদের তাদেরই রমরমা। আমার যেটা প্রশ্ন, যে প্রতিবার একই জিনিস। কাজীদা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিদর্শন। আমি দেখলাম আজকে রচনা বন্দ্যোপাধ্যায় তিনিও একই রকম ভাবে এই ধরনের গেট আপ করে, হ্যাঁ হঠাৎ করে আমি জানি না যে সত্যিকারে তারা রোজা রাখেন নাকি রাখেন না, এই ধরনের কারোর ধর্মীয় আবেগ, সেই আবেগগুলোকে নিয়ে এগুলোকে ভণ্ডামি বলবে না মানুষ? হঠাৎ করে রাতারাতি সেই দরদ উতলে উঠলো এবং সেখান থেকে সেই মঞ্চকে আশ্রয় করে সেখান থেকে বিভাজনের রাজনীতি। কেন নিজের ধর্মে থেকে অন্যের ধর্মকে সম্মান করা যায় না? আমাদের গণতন্ত্র বলে না সেটা? তাহলে এই ভণ্ডামিগুলো দরকার কেন পড়ে? ইসলাম নিয়ে অঙ্গভঙ্গি করা ইসলামে চূড়ান্ত নিষিদ্ধ, ধর্ম বিরোধী কাজ। আমি আপনাকে পরিষ্কার করে বলছি, 6 বছর আগে আসানসোলে
ইমাম রশিদকে মনে পড়ে? মাননীয়া, ইমাম রশিদকে মনে পড়ে? তার সন্তান মারা গিয়েছিল, যার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল, সে এখন আপনার দল। মুসলমানরা বোকা, কিন্তু কত বোকা! আমি আজকের এই অনুষ্ঠানে শামীম সাহেব বলছেন যে মোদিজিরা মন্দিরের কথা বলে, মন্দিরের আবেগ অবশ্যই মোদিজিরা স্বাগত জানায়, কিন্তু কখনো মন্দিরে উঠে মুসলমানরা ভারতবর্ষের খাতরা, মুসলমানরা সবকে নিয়ে চলে গেল, এটা মোদিজিদের কখনো বলতে আমি অন্তত শুনিনি। কিন্তু বলছি আমি আসবো অরিত্রার কাছে শত্রুপাতিও আছে, আমি এক সেকেন্ড আসবো, তাকে কিছু পরিসংখ্যান শোনাই। এই ধর্মীয় সুরসুরি বাদ দিয়ে যদি আসল পরিসংখ্যান শোনাই, এটা ছোট্ট কিছু বলি। মনে পড়ে আপনাদের বকটুয়ের কথা? কারা ছিলেন যাদেরকে পুড়িয়ে মারা হয়েছিল? তারা কারা? সদ্য গার্ডেন রিচে যারা মারা গেলেন বাড়ি চেপা পড়ে, তারা কারা? 17ই মার্চের খবর। ছোট্ট পরিসংখ্যান দিয়ে অরিত্রার কাছে আসছি। রাজ্যের সংখ্যালঘুদের মাত্র 13%, যারা নিয়মিত বেতনে চাকরি করে, মাত্র 13%। তার মধ্যে অধিকাংশ, একটা বড় শতাংশ, তারা বিভিন্ন রাজ্যে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করছেন। তাদের জন্য ব্যবস্থা কোথায় হয়েছে রাজ্যে? শুধুমাত্র বড় বড় কথা, আগলে রাখবো, বাঁচিয়ে রাখবো, নিরাপত্তা দেব, অন্য বিজেপি আসলে এই হয়ে যাবে সেই হয়ে যাবে। তৃণমূল কংগ্রেস এত বছর ধরে কি করলো তাহলে? শুধুমাত্র দুধেল গায়ে তাদেরকে বানিয়ে রাখা ছাড়া আর কি করেছে? আমি আসবো অরিত্রর কাছে। অরিত্র, এগুলোই একমাত্র অস্ত্র? এই উন্নয়ন, এই শ্রী, এই সাথী সব তাহলে ফেল? এখন তাহলে এটাই একমাত্র পাশ করার রাস্তা? দেখুন, আমার প্রথম প্রশ্নটা হচ্ছে, আজকে অনারেবল চিফ মিনিস্টার তার টিম নিয়ে যে মঞ্চে দাঁড়িয়ে আছেন, সেটা তৃণমূল কংগ্রেসের কোনো ভোট প্রচারের মঞ্চ নয়। এটা হচ্ছে প্রথম কথা। একদমই তাই। পবিত্র ঈদের মঞ্চ, সেটা আল্লাহর কাছে ত্যাগ তিতিক্ষার মঞ্চ, আমি যেটা বারবার বলার চেষ্টা করছি। সেখানে দাঁড়িয়ে কোনো রকমভাবে ভোট প্রচার করা যায় না, এটা অনৈতিক কাজ উনি করেছেন। দেখুন, মাইনরিটি কথাটা কেন এসেছে এটা আপনাকে বুঝতে হবে। মাইনরিটি মানে হচ্ছে যারা পলিটিক্যালি, সোশ্যালি, ইকোনমিক্যালি এবং পপুলেশনের দিক থেকেও যারা তুলনামূলক পিছিয়ে আছে, সেই সমস্ত মানুষদেরকে স্পেশালি ক্লাসিফিকেশান করে তাদের আর্থসামাজিক উন্নয়নের জন্যেই আমাদের সংবিধানে এই মাইনরিটির কনসেপ্টটা ইন্ট্রোডিউস করানো হয়েছিল। কিন্তু আনফরচুনেটলি জিওগ্রাফিক্যাল সার্কেল সব জায়গায় কারেক্ট। কিন্তু এইখানে আমাদের একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে যে সত্যিই কি আমাদের রাজ্যের মুসলিমরা উপকৃত হয়েছেন? ডেটা বা রিসার্চ কিন্তু সেটা বলছে না। আমি রেফার করতে চাইব 2016 অমর্ত্য সেন খুব গুরুত্বপূর্ণ কাজ করেছিলেন, যেটা পরবর্তী ক্ষেত্রে 2021-এও আবার উঠে আসে। তার ডেটা বলছে যে অন্তত 38.3% মুসলিম হাউসহোল্ড যারা গ্রামের দিকে আছে, রুরাল ওয়েস্ট বেঙ্গল, গ্রামীণ বাংলায় মুসলিমদের, এরকম 38.3% মুসলিমদের রোজগার 2,500 টাকা মাসে কিংবা তার থেকে কম। এমনকি 80% রুরাল মুসলিম, তারা বর্ডার লাইন পুয়ার। অতএব আমরা মুসলিম রাস্তা তো ব্যবস্থা করে দিয়েছেন, কিছু ভাতাটা দিয়ে ব্যবস্থা করেছেন, আর তো কোনো দায় নেই। ভাতা দেওয়া ছাড়া আর কোনো দায় নেই। আপনি যদি গ্রামে গঞ্জে যান, আপনি পরিসংখ্যান দিচ্ছেন, আপনি একটা হিন্ট দিলেন পরিসংখ্যানে, আমি আরো একটা বলে দিচ্ছি। রাজ্যের যে ব্লকে, শুনুন অরিত্র, রাজ্যের যে ব্লকে 50%-এর বেশি মুসলিম রয়েছেন, তাদের জন্য বরাদ্দ হাসপাতাল রয়েছে 1 থেকে 2টি। এটা পরিসংখ্যান বলছে, আপনারা নিজেরা গিয়ে যাচাই করে দেখতে পারেন। বারবার আমি নিজে সাম্প্রতিক সময় গেছিলাম বাঁকুড়া হাসপাতালে, সেখানে যদি অনেকের মাঝখানে আমি কয়েকটা কথা বলছিলাম, তার মধ্যে সংখ্যালঘু অনেকে ছিলেন। এমন নয় কি যখন পরিষেবা পাওয়া যায় না তখন বেছে বেছে সম্প্রদায় ভাগ করে করে পরিষেবা দেওয়া হয়। যখন চাল ডাল চুরি হয়, যখন ছাদ চুরি হয়, যখন চাকরি চুরি হয়, এমন নয় কি তার মধ্যে সংখ্যালঘু ভাই বোনেরা তার মধ্যে থাকে না, তাদের মধ্যেও সংখ্যালঘু ভাই বোনেরা থাকেন, কিন্তু মঞ্চের সময় তখন অন্য কথা বলা হয়। শতরূপার কাছে আসবো, তার আগে নওশাদ সিদ্দিকী কি বলছেন এই বিষয়ে একবার শুনে নেব। নওশাদ সিদ্দিকী। ভোট ব্যাংক করে রেখে আলটিমেট দিনের শেষে যাদেরকে ভোট ব্যাংক করে রাখছে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। সংখ্যালঘুদের প্রকৃত উন্নয়ন মমতা ব্যানার্জির কাছে নগণ্য বিষয়। ভাবছেন হয়তো আবারও সংখ্যালঘুদেরকে প্রথমে ভয় দেখাবে, তারপর তার ভূমিকায় বুঝিয়ে মাথায় হাত বুলিয়ে মেকি দরদ দেখিয়ে পঞ্চায়েত ভোট ও সামনে লোকসভা ভোট পার করিয়ে দেবেন। কিন্তু তার হবে না। তিনি বোঝাতে চাইলেন তিনি ত্রাতা, তিনি বাঁচাবেন মুসলমানদের। মুসলমানকে যদি বাঁচতে হয় তারই আশ্রয়ে থাকতে হবে। শতরূপা। স্বর্ণালী, আমি আজকে একটা স্লোগান দিয়ে শুরু করতে চাই, যেটা এতক্ষণ ধরে বলা হচ্ছিল, যেটা নাকি রাজনৈতিক স্লোগান, সিয়াপতি রামচন্দ্র কি জয়।
আজকে এই কথাটা শুনলে, রামের নাম শুনলে কোন প্রজাতি আঁতকে ওঠে আমাকে একটু ছোটোবেলাকার ছড়া থেকে যদি একটু মনে করি দিই। আমায় মনে করানোর দরকার নেই, হিন্ট বলে তোমাদের এখানে একটা চলে, আমি এত বড় হিন্ট তোমাদের মাধ্যমে জনতাকে দিয়ে দিলাম। দুধেল গরু বিজেপি বলে না, সম্প্রীতির ভাষণ আমরা এভাবে দিই না। কি জয় শ্রীরাম শুনলে গাড়ি থেকে নেমে আঁতকে উঠে চারজনকে অ্যাটাক করতে যায়, বিজেপির লোকজন নয়। এই ভদ্রমহিলা এনআরসি, ইউসিসি, সিএ, যেগুলো এখন অবধি সবে সিএ লাগু হয়েছে, অ্যাপ এসছে, সেই নিয়ে নিজে আতঙ্কে আছে। কেন আতঙ্কে আছে? তার এই দুধেল গরুরা ইউসিসি তো ড্রাফটই কারোর কাছে নেই, ইউসিসি তো ড্রাফটটাই নেই এখনো। ইউসিসি শুরু হয়নি, থার্ড টার্মে হতে পারে, একটা পলিটিক্যাল ডিসকাশন এখনো হয়নি। উনি এই অ্যাপ দেখে, শুধু অ্যাপ দেখে, সিএ এর অ্যাপ দেখে উনি ভাবছেন এই যে দুধেল গরুদের উনি পুষে রেখেছিলেন, গরু ভেবেছেন, উনি ইনস্ট্রুমেন্ট ভেবেছেন ফর ভোট, ভোটার ভেবেছে, মানুষ ভাবেনি। উনি মুসলমান পরিসংখ্যান দিয়ে রেখেছেন, উনি তাদের মানুষ ভাবেননি। উনি যদি সত্যি সত্যি মানুষ ভাবতেন, আমি আজকে ঈদের দিন বলতে বাধ্য হচ্ছি, মাননীয়া যদি 12 বছর ধরে মুসলমানদের মানুষ ভাবতেন, তাহলে উনি মাদ্রাসার অন্তত বেসিক উন্নতিটুকু করতেন, সেটা উনি করেননি, করবেন না। আজকে সন্দেশখালি নিয়েছে, এত বড় ঘটনা ঘটে গেল। কালকে পরশুদিন অমিত শাহজি এসে পরিষ্কার জিজ্ঞেস করেছে যে অ্যাপিজমেন্ট করতে করতে আপনি মুসলমান বলে তাকেই একেবারে আঁচলের তলে রেখে দিচ্ছেন। এইভাবে তার মনে হচ্ছে না আজকে মাননীয়ার ভাইপো যুবরাজ নাকি পশ্চিমবঙ্গের, সে তার পিসির দেখা দেখি ডায়মন্ড হারবারে গিয়ে বলছে যারা ডিভাইসিভ পলিটিক্স করে তাদের নাকি জানাজা বের করা দরকার। জানাজার মানে কি আপনি বলে দেবেন শামীম ভাই, কাজীবাবু বলে দেবেন, কিন্তু আমি যতদূর বুঝতে পারছি সুবিধের ভাষা নয় সেটা, অন্তত শব্দটা ভাষা সুবিধের নয়। এই কতদিন ধরে কেন যদি আমরা জয় শ্রীরাম বলি, যদি আমরা রামের জন্মদিনে, রাম নবমীর দিন আমরা যদি আমাদের শোভাযাত্রা বের করি, কেন উনি বলছেন যে আমরা রাইট করব? কেন যদি উনি মনে করেন, উনি যদি মনেই করেন যে রাইট হবার একটা সম্ভাবনা আছে, কেউ কাউর সেন্টিমেন্টে হার্ট করতে পারে, উনি যদি অ্যাকচুয়ালি যদি উনার কোনো সদ্ভাবনা থেকে এটা মনে হয়, উনি তো রাজ্যের শীর্ষে আছেন, উনি কেন পুলিশ দিয়ে ব্যবস্থা করছেন না? প্রথমত অন রেকর্ড আমি বলে রাখি, কোথাও কোনো বিজেপি শাসিত রাজ্যে একটা রাইট কেউ দেখাতে পারবে না, না রামনবমী, না দুর্গাপূজার বিসর্জন, না কোনো রাইট। আজকে মুসলমানরা বলছে, আজকে মুসলমানরা বলছে বিজেপি যেখানে যেখানে শাসন করে সেখানে তারা সেফ আছে। এই ভয়টা যে রাজনীতির ভাষাটা এটা হওয়া উচিত না। এরা কতদিন ধরে ভোট ব্যাংক হয়ে থাকবে? কতদিন একটা সম্প্রদায়কে ভোট ব্যাংক হিসেবে ট্রিট করা হবে? আর কতদিন? আমরা বলছি, আমি অ্যাপিসমেন্টের পক্ষে নই, আমি বলছি যে যেমন দিদিকে ডিফেন্ড করার জন্য আমি এখানে বসে নেই। আমি যেটা বলছি যে যেমন আমরা পুজোর ডোল দেওয়ার বিপক্ষে, তেমন সময় একদম শেষ, বিপক্ষে। আমার সময় একদম শেষ। এক লাইন অরিত্র, আমার বক্তব্য হচ্ছে উন্নয়ন, চাকরি, উন্নয়ন, চাকরি এগুলো বাদ দিয়ে শুধুমাত্র ধর্মীয় সুরসুরি, শুধুমাত্র ধর্মীয় সুরসুরি। এক লাইন অরিত্র, একদম সময় শেষ। কথা বলে রাখি, আজকে এই বিভিন্ন আইন নিয়ে অনারেবল চিফ মিনিস্টার এই কথা বলছেন, কিন্তু পার্লামেন্টের অ্যাটেন্ডেন্স রেজিস্টার খুললে আপনারা দেখতে পারবেন যে যখন এই আইনগুলো নিয়ে ডিবেট হয়, আলোচনা হয়, সময় একদম শেষ হবে। এই জায়গা থেকে শেষ করবো আজকের আলোচনা, আজকের ডিবেট।